দেখো আজকের ভিডিওতে আমরা পড়াবো হচ্ছে উপবৃত্তের লেকচার 2। তো গতদিন আমরা উপবৃত্তের লেকচার 1-এ যে জিনিসগুলো পড়ে আসছিলাম সেটা হচ্ছে ধরো উপবৃত্তের সমীকরণটা দেখতে কীরকম ছিল এবং ওই সমীকরণ অনুযায়ী তোমার চিত্রটা দেখতে কীরকম আর চিত্র রিলেটেড আর কি যাবতীয় প্যারামিটারগুলো আমরা দেখে আসছিলাম, তাই তো। এখন আমরা গতদিনের মানে ইয়েতেই আর কি যদি আমি চিত্রটা আবার একটু অ্যানালাইসিস করে কিছু জিনিস দেখাই, দেন আরও আজকে কিছু থিওরি আসবে। থিওরি শেষ করার পরে আজকে আমরা হচ্ছে যে উপবৃত্তের ম্যাথ করা শুরু করব, ঠিক আছে। তো দেখো আমরা যেটা দেখে আসছিলাম যে উপবৃত্তের সাধারণ সমীকরণটা ছিল এক্স স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 1। তো এ বড় হওয়ার জন্য তোমার চিত্রটা একদিকে যাবে, অর্থাৎ মানে একরকম হবে। বি বড় হলে চিত্রটা তোমার আরেক রকম হবে, অর্থাৎ এ বড় হলে এক্সের দিকের অংশ বেশি হবে, ওয়াইয়ের দিকের অংশটা কম থাকবে। আর যদি বি বড় হয় তাহলে ওয়াইয়ের দিকের অংশটা বড় থাকবে আর এক্সের দিকের অংশটুকু ছোট থাকবে। এই তো ছিল। এখন কতদিন আমরা চিনে আসছিলাম যে কোনটা তোমার কেন্দ্র হয়, কোনটা উপকেন্দ্র, কোনটা তোমার হচ্ছে শীর্ষবিন্দু, কোনটা হচ্ছে মানে নিয়ামক রেখার পাদবিন্দু বা নিয়ামক রেখা, যাবতীয় জিনিস দেখে আসছিলাম। তো আজকে আমি আরেকটু দু একটা জিনিস হয়তো বা আর কি মিস্টেক ছিল গতদিন, মানে ছাড়া পড়ে ছিল আর কি, ওই জিনিসগুলো হয়তো সবগুলো লিখে দেওয়া সম্ভব হয় নাই। আজকে আরেকটু ধারণা দিয়ে আমি হচ্ছে নেক্সটে আগাবো, ঠিক আছে। তো ধরো এই উপবৃত্তের ক্ষেত্রেই মনে করো যে এ গ্রেটার দেন বি, তাহলে আমরা বলতে পারি যে তোমার এক্সের দিকের অংশটুকু বড় আছে, তাই তো। তাহলে উপবৃত্তের সমীকরণটা মনে করো দেখতে এরকম টাইপের থাকবে, তাই তো, মানে চিত্রটা এরকম। আর ধরো এদিকে আচ্ছা তোমার হচ্ছে নিয়ামক রেখা, দেন ধরো এটা হচ্ছে যে শীর্ষে স্পর্শক, ঠিক আছে। তারপরে এটা মনে করো উপকেন্দ্রিক লম্ব, এদিকেও আছে উপকেন্দ্রিক লম্ব, এটা মনে করো আবার শীর্ষে স্পর্শক, অর্থাৎ এরকম হচ্ছে যে ফরম্যাটগুলো আছে। সরি। তো এখানে একটা জিনিস দেখো যে এক্ষেত্রে আমরা যাবতীয় স্থানাঙ্কগুলো দেখে আসছিলাম গতদিনেই। তো আমরা এটা বলে আসছিলাম যে তোমার ধরো এরকম অঙ্কের ভিতরে দিয়ে দেয় যে দুইটা মনে করো যে একটা উপকেন্দ্র এবং অনুরূপ শীর্ষে স্পর্শকের মধ্যবর্তী দূরত্ব কত, বা এই টাইপের রিলেটেড জিনিস দিয়ে দেয়। তো আজকে আমি আরও কিছু অ্যাড করে দিচ্ছি এখানে, যেগুলো ধরো আরও এক্সাম্পলে থাকবে। যেমন এখানে আমরা বলে আসছিলাম যে কেন্দ্র কি হয়, যে এক্স থেকে আর ওয়াই থেকে যত বিয়োগ হয়। তো আমরা এখানে দেখে আসছি যে কি, যে আমি বলেছি যে এক্স থেকে যত বিয়োগ হবে, এখানে কিছু বিয়োগ নাই মানে হচ্ছে যে 0 বিয়োগ, ওয়াই থেকে যত বিয়োগ হবে, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত 1। তাহলে এখানে এক্স আর ওয়াই থেকে বিয়োগ হচ্ছে 0 0, তাই এটার কেন্দ্র কত 0 0, এটা তো পড়ে আসছিলাম। আর এই স্থানাঙ্কটা ছিল তোমার কত এ ই 0, এই স্থানাঙ্কটা ছিল তোমার হচ্ছে কত এ 0, এটা ছিল হচ্ছে তোমার কত এ বাই ই 0। আর বাকি নেগেটিভ দিকে তো আমরা বুঝতেই পারতেছি যে এটা ছিল তোমার হচ্ছে মাইনাস এ ই 0, দেন এটা ছিল কত মাইনাস হচ্ছে এ 0, দেন এই স্থানাঙ্কটা ছিল মাইনাস এ বাই ই 0। ক্লিয়ার? তাহলে আমরা এই সব জিনিসগুলো দেখে আসছিলাম এবং সমীকরণগুলোও দেখে আসছিলাম। তো আমার একটা জিনিস বলো যে আরও দু একটা জিনিস যদি আমি অ্যাড করি এখানে, যে দেখো দেখি আমাকে যদি কখনো বলে যে দুইটা নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব কত, মনে করে যে এটা একটা নিয়ামক, ঠিক আছে, এটা একটা নিয়ামক আর এটা হচ্ছে নিয়ামক, সরি ধরো দুটো উপকেন্দ্রিক লম্বের মধ্যবর্তী দূরত্ব আর কি, ঠিক আছে, নিয়ামক তো এইদিকে আছে, যাই হোক। তো এই দুইটার মধ্যবর্তী দূরত্ব যদি আমাকে বের করতে বলে, বলো দেখি দূরত্ব কতটুকু। এই দিক থেকে এই মূল বিন্দু থেকে এইদিকে যদি আমি হাঁটা শুরু করি তাহলে এখানে কত পাবো, এই পরিমাণ যাব, মানে এদিকে গেলে তোমার কত এটা এই, আবার এদিকেও যদি যায় এটা কত এই, না নেগেটিভ দিকে যাচ্ছে এই পরিমাণ, ওই কারণে স্থানাঙ্কটা আসছে মাইনাস এ ই 0। তাহলে এই দুইটা মিলে তো আমার টোটাল দূরত্বটুকু হবে, তাহলে কত 2 এ ই, এটা একটা থাকতে পারে। আবার বলো দেখি যে আমরা তো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য পড়ে আসছি যে এতটুকু তোমার কি এ পুরোটা হচ্ছে তোমার এ, এদিকে তো পুরোটা হচ্ছে কি এ, তাহলে টোটাল কত 2 এ। তাহলে আমার হচ্ছে যে বৃহৎ অক্ষের দৈর্ঘ্যটুকু কত পেয়ে যাচ্ছি 2 এ। আবার যদি বলি যে দুইটা নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব, মনে করো এটা হচ্ছে নিয়ামক আর এটা হচ্ছে নিয়ামক, ঠিক আছে, তাহলে এই দুইটার যদি মধ্যবর্তী দূরত্ব তোমাকে বের করতে বলে তাহলে বলো দেখি এইদিকে গেলে তোমার যাব হচ্ছে এ বাই ই পরিমাণ, এদিকে গেলে এ বাই ই, এদিকেও গেলে হচ্ছে কত এ বাই ই, তাহলে টোটাল কতটুকু হবে 2 এ। ক্লিয়ার? আবার তোমার বলতে পারে যে ধরো বলে দিল যে একটা উপকেন্দ্র এবং অনুরূপ নিয়ামক রেখা, এরকম বলবে আর কি। অনুরূপ বলতে বোঝাচ্ছে যে কোনো যেদিকে নিবা সেদিকেই। আমরা গতদিনে কথাটা বলে আসছিলাম যে আমার এরকম কখনো বলে না, যে বলতেও পারে
বাট সাধারণত এভাবে বলা থাকে না যে এই দিকের নিয়ামক রেখা আর এই দিকের মনে করো যে আর কি উপকেন্দ্রিক, মানে মানে এটা ধরো হচ্ছে উপকেন্দ্রিক লম্ব আর এদিকে মনে করো যে নিয়ামক রেখা, এইটা দূরত্ব কত, এটাও তুমি পারবা, কারণ এখানে এদিকে তোমার হচ্ছে যে a বাই ই পরিমাণ, এদিকে গেলে হচ্ছে যে এই পরিমাণ, তাহলে টোটাল হচ্ছে কত a বাই ই প্লাস হচ্ছে এই, এদিক যদি বলে। আর যদি এরকম বলে দেয় যে একটা উপকেন্দ্র এবং অনুরূপ নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব, মানে কি হচ্ছে যে একটা উপকেন্দ্রিক লম্ব হচ্ছে এটা ধরো এতটুকু, যে একটা নিয়ামক রেখা, আমি এটা লিখে দিচ্ছি আর কি, এবং অনুরূপ মনে করো হচ্ছে যে নিয়ামক, অর্থাৎ একটা উপকেন্দ্রিক লম্ব, এটা মনে করো উপকেন্দ্রিক লম্ব এই রেখাটা, আর এটা হচ্ছে তোমার কি নিয়ামক রেখা। তাহলে বলে দিবে যে একটা উপকেন্দ্রিক লম্ব এবং একটা এবং অনুরূপ নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব, তাহলে কতটুকু বলো দেখি। আমার এই 0 থেকে এইটার পুরোটা দূরত্ব হচ্ছে কত a বাই ই, এই যে এখান থেকে এটা পুরোটা a বাই ই, আর এখান থেকে এইটা হচ্ছে কত এই, তাহলে টোটাল a বাই ই থেকে যদি আমি এই বাদ দিয়ে দিই তাহলে তো এই দূরত্বটুকু চলে আসছে, তাহলে এই দূরত্ব পাবো হচ্ছে a বাই ই মাইনাস হচ্ছে কত এই, অর্থাৎ এইটা আমার সূত্রতে মানে এরকম করে পড়ে রাখবা যে এটা আমরা পড়তেছি কার দূরত্ব, যে উপকেন্দ্রিক লম্ব এবং অনুরূপ নিয়ামক রেখার দূরত্ব, অর্থাৎ উপকেন্দ্রিক লম্ব ও অনুরূপ নিয়ামক রেখার দূরত্ব। ক্লিয়ার? এরকম করে বলে দিবে। অথবা তোমার বলতে পারে যে একটা শীর্ষ এবং একটা হচ্ছে যে মানে অনুরূপ নিয়ামক রেখার দূরত্ব, তাহলে শীর্ষের এখানে তাহলে কত হবে, এই পুরোটা এ আর এদিকে পুরোটা এ বাই, তাহলে এতটুকু কত হবে বলো দেখি। যে তোমাকে যদি বলা হয় যে একটা শীর্ষ স্পর্শক আর একটা মনে করা হচ্ছে যে নিয়ামক রেখা, এইটার মানে অনুরূপ নিয়ামক রেখা আর কি, তাহলে এটা কত হবে a বাই ই মাইনাস হচ্ছে কত a, অর্থাৎ এরকম করে হচ্ছে তোমরা নিজেরাই বের করে নিতে পারবে আর কি যতগুলো হয়। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমার কাজে লাগতে পারে, এই জিনিসগুলো আমি একটু পড়ে নেব। এখানে তো বলে দিয়েছি 2a কি, এগুলো লিখে নিবা তোমরা। 2a হচ্ছে কি যে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তারপর 2a হচ্ছে তোমার শীর্ষের মধ্যবর্তী দূরত্ব, তোমার সরি এখানে আমি ভুল লিখে ফেলছিলাম, সরি 2a বাই ই, কারণ এতটুকু ছিল a বাই ই, এখানের এই দূরত্বটুকু হচ্ছে যে a বাই ই, এই দূরত্বটুকু হচ্ছে a বাই ই, তাহলে দুইটা মিলে কত 2a বাই ই, আমি আগে মিস্টেক করে ফেলছিলাম, এটা ঠিক করে নিও আর কি। ঠিক আছে? তাহলে এগুলো যদি বলে তাহলে তোমরা কিভাবে পড়বা যে দুইটা উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব 2ae, দুইটা শীর্ষের মধ্যবর্তী দূরত্ব যেটা আমরা বৃহৎ অক্ষ বলতেছি আর কি, আর এখানে 2a বাই ই, এটা হচ্ছে কি দুইটা নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব 2a বাই ই। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা হচ্ছে তোমার আর কি আবার একটু রিভিশন হয়ে গেল। দেন আমরা নেক্সটে আরও কিছু থিওরি আছে, এই থিওরিগুলো একটু পড়বো। ঠিক আছে? তো তাহলে এটা তোমরা তুলে নিও। ঠিক আছে? এবারে দেখো আমরা যে জিনিসটা দেখব যে আসলে উপবৃত্তের বা অধিবৃত্তের অ্যাকচুয়াল সংজ্ঞাটা কি, এই সংজ্ঞাটা একটু হচ্ছে যে বলা উচিত। তো আমি আগে হচ্ছে যে এই যেটা প্রমাণটা দেখাই দিব আর কি, দেন আমি পরবর্তীতে সংজ্ঞাটা বলতেছি। দেখো থিওরিটা এরকম যে আমরা তো জানি মানে নর্মালি কণিকের সংজ্ঞাটা কি ছিল, কণিকের সংজ্ঞাতে ছিল যে তোমার মানে একটা নির্দিষ্ট বিন্দু থাকবে এবং একটা হচ্ছে তোমার কি একটা নির্দিষ্ট রেখা থাকবে, এই নির্দিষ্ট বিন্দু আর নির্দিষ্ট রেখাকে কেন্দ্র করে একটা চলমান বিন্দুর যে চলার পথ, মানে আমরা বলতেছিলাম সঞ্চার পথ, এটাকে বলতেছিলাম একটা কণিক। এখন কণিকের বিভিন্ন ভেরিয়েশন আসতে পারে, সেটা হচ্ছে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, বৃত্ত, ইভেন সরল রেখা, এই জিনিসগুলো তোমার হচ্ছে কি মানে প্রথম আর কি একদম ইনিশিয়াল সংজ্ঞাতে পড়তেছিলাম। কিন্তু যখন আমরা আরও ভিতরে ডিটেলসে ঢুকতেছি তখন এইটার কি ভেরিয়েশনটা একটু একটু করে চেঞ্জ হচ্ছে আর কি। ঠিক আছে? তো এই উপবৃত্তের ক্ষেত্রে আমি যে জিনিসটা দেখে আসছিলাম যে এখানকার ক্ষেত্রে কি একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরে নাকি দুইটা নির্দিষ্ট বিন্দু কেন্দ্র করে ঘুরে, দুইটাকে কেন্দ্র করে ঘুরে, কারণ এটা তো রাউন্ড হচ্ছে, তাই না? তো এই যে দুইটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছে, তো এই জিনিসটা একটু বলি, সংজ্ঞাটা অ্যাকচুয়ালি এরকম থাকবে, আমি দরকার হলে লিখে দিচ্ছি আর কি, যে দুইটা যে নির্দিষ্ট বিন্দু থাকে, এই দুইটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটা চলমান যে বিন্দু থাকবে, এই চলমান বিন্দুর যে ধরো দুইটা নির্দিষ্ট বিন্দু আছে এবং একটা চলমান বিন্দু আছে, তাহলে এই চলমান বিন্দু থেকে দুইটা নির্দিষ্ট বিন্দু যদি দূরত্ব কল্পনা করো, এই দূরত্ব দুইটার যদি যোগফল কল্পনা করো, এই যোগফলটা হয় কি একটা কনস্ট্যান্ট মান। ঠিক আছে? এবং এই কনস্ট্যান্ট মানটা অ্যাকচুয়ালি তোমার যেটা আমার বৃহৎ অক্ষের দৈর্ঘ্য থাকে, ওই বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের কি হয় ছোট হয়। তো আমি ওটা কথাটা বলে দিচ্ছি। তাহলে
এইটা আমি প্রমাণ করে আপাতত দেখাবো যে দুইটা নির্দিষ্ট বিন্দু থেকে যে চলমান বিন্দুটা থাকবে তাদের মধ্যবর্তী দূরত্বের যোগফলটা হবে বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের সমান। ক্লিয়ার? অর্থাৎ এই জিনিসটা একটু দেখো, প্রমাণটা দেখবো হচ্ছে যে অর্থাৎ নির্দিষ্ট বিন্দু মানে আমরা কি জানতাম, উপকেন্দ্র। তাহলে উপকেন্দ্রদ্বয় হতে চলমান বিন্দুর মধ্যবর্তী দূরত্বের যোগফলটা কার সমান বললাম, যোগফলটা হবে বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের সমান। যোগফল বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের সমান। ঠিক আছে? অর্থাৎ আমার যদি চিত্রটা একটু দেখি, যে ধরো আমার এটা হচ্ছে সাপোজ উপবৃত্ত। ঠিক আছে? তো উপবৃত্তের আমি কি বললাম যে তোমার যে দুইটা মনে করো যে উপকেন্দ্র মানে নির্দিষ্ট বিন্দু, তাই তো? এই যে দুইটা নির্দিষ্ট বিন্দু, এই নির্দিষ্ট বিন্দু থেকে একটা চলমান বিন্দু, যে কোনো একটা চলমান বিন্দু ধরে নাও, তোমার ইচ্ছা। ঠিক আছে? এটাকে অনেকভাবে প্রমাণ করা যায়। তো মনে করো যে আমার এখান থেকে এই চলমান বিন্দুর যে দূরত্ব আর এখান থেকে এই চলমান বিন্দুর যে দূরত্ব, এই দুইটা দূরত্ব মনে করো এটা হচ্ছে যে এস ড্যাশ, এটা মনে করো এস। ঠিক আছে? আর এটা মনে করো পি একটা চলমান বিন্দু ধরে নিলাম। আর এদিকে মনে করো একটা নিয়ামক রেখা আছে, এদিকে একটা নিয়ামক রেখা আছে। মনে করো এটা ধরে নিলাম কথার কথা এম, এটা মনে করো ধরে নিলাম এম ড্যাশ। ক্লিয়ার? তাহলে তোমাকে প্রমাণ করতে বলতেছে যে এস ড্যাশ পি আর হচ্ছে এস পি, এই দুইটা দূরত্বের যোগফলটা আমার এই যে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, এই যে এখান থেকে এই যে মানে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য মানে কি, দুইটা শীর্ষের মাঝামাঝি দূরত্ব না? ঠিক আছে? তাহলে এই দুইটা শীর্ষের মাঝামাঝি যে দূরত্ব তার সমান হবে। অর্থাৎ আমাকে প্রমাণ করা লাগবে যে দেখো, প্রমাণ করা লাগবে এস, মানে আমি এখানে আর কি লিখে দিচ্ছি যে আমি প্রমাণটা এখান থেকে শুরু করবো আর কি। ঠিক আছে? প্রুফটা এখান থেকে শুরু করব। তো আমার এখানে যেটা বের করা লাগবে যে এস পি প্লাস হচ্ছে এস ড্যাশ পি ইজ ইকুয়াল টু আসবে 2a। অ্যাকচুয়ালি 2a বলাটা ঠিক না, মানে a গ্রেটার দেন b হলে 2a হয়, 2bও আসতে পারে, সেটা তোমার মানে এটা বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের সমান। আমি এখানে জাস্ট বলে দিয়েছি। তো এটা মনে করো আমি বলে দিচ্ছি যে a গ্রেটার দেন b এর জন্য আর কি, এটা হচ্ছে a গ্রেটার দেন b এর জন্য। এটা আমি প্রমাণ করে আপাতত দেখাচ্ছি। তোমরা যদি b গ্রেটার দেন a হয় তাহলে তো বুঝতে পারতেছো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য তো চেঞ্জ হয়ে যায়, 2b হয়ে যায়। ঠিক আছে? তো তাহলে আমি এই প্রমাণটা করে দেখাবো। তো ফার্স্টে দেখো প্রমাণটা আমি এভাবে, আমি দুইভাবে প্রমাণটা করে দেখাচ্ছি আর কি, তোমার ইচ্ছা, তুমি মানে যেটা তোমার মনে হয় আর কি। ঠিক আছে? দেখো আমি যদি এরকম বলি, আমরা যেটা একদম কণিকের শুরুতে যে জিনিসটা পড়ে আসছিলাম যে যে কোনো কণিকের ক্ষেত্রে প্রযোজ্য এসপি ইজ ইকুয়াল টু ই ইন্টু পিএম, এই সূত্রটা তো কাজে লাগছিল। তাহলে তুমি দেখো, তুমি যদি বলো যে এসপি ইজ ইকুয়াল টু ই ইন্টু পিএম, মানে এটা দেখতে কীরকম হবে যে এসপি ইজ ইকুয়াল টু ই ইন্টু পিএম, এদিকে যাবে, তাই তো? তাহলে তুমি একটা লিখে রাখো যে এসপি ইজ ইকুয়াল টু ই ইন্টু পিএম, মনে করো এটা আমি 1 নাম্বার দিয়ে দিলাম। ঠিক আছে? আবার এইদিকে যদি তুমি বলো যে হচ্ছে যে এস ড্যাশ পি ইজ ইকুয়াল টু ই ইন্টু কত, পিএম ড্যাশ। ঠিক আছে? তাহলে এস ড্যাশ পি ইজ ইকুয়াল টু ই ইন্টু পিএম ড্যাশ, এটা মনে করো 2 নাম্বার দিলাম। আমার তো দরকার কি, এই যে এসপি আর এস ড্যাশ পি এই দুইটা দূরত্বের যোগফল, ওটাই তো বলছি যে চলমান বিন্দুদ্বয়, এই যে উপকেন্দ্রদ্বয় হতে চলমান বিন্দুর মধ্যবর্তী দূরত্বের যোগফল, তাই তো? তাহলে মধ্যবর্তী দূরত্ব এসপি আর এস ড্যাশ পি, তাহলে দুইটা যোগ করো, তাহলে 1 যোগ 2 যদি করো তাহলে কত পাচ্ছ, এসপি প্লাস হচ্ছে কত এস ড্যাশ পি ইজ ইকুয়াল টু, দূরে থেকে ই কমন চলে যায়, তাহলে কত পিএম প্লাস হচ্ছে কত পিএম ড্যাশ, তাই না? তো আমার তো এটা তো লাগবে, এই পাশে রেখে দিলাম। দেখো এখানে পিএম আর পিএম ড্যাশ মানে কি হয়ে যাচ্ছে বলো দেখি, পিএম এই দূরত্ব আর পিএম ড্যাশ এই দূরত্ব, তাহলে দুইটা মিলে কি হয়ে যাচ্ছে এম এম ড্যাশ না? তাহলে দুইটা মিলে হয়ে যাচ্ছে এম এম ড্যাশ। তাহলে বলো দেখি এম এম ড্যাশ মানে কি, যে তোমার এটা দুইটা নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব, এটা কিন্তু অলরেডি আমি বলে আসলাম, এই যেটা মিস্টেক করে ফেলছিলাম আর কি, সেটা কত 2a/e না? তাই তো পড়ে আসলাম। তাহলে এই জায়গাতে বসায় দাও, আমি উপরে একটা মিশাই দিচ্ছি। তাহলে দেখো এখানে তুমি লিখবা যে এসপি প্লাস হচ্ছে কত এস ড্যাশ পি ইজ ইকুয়াল টু ই ইন্টু, তাহলে এই জায়গাতে লিখবা কত 2a/e, বৃহত্তক মানে যদি এটা বড় হয় এটা তো বলে রাখলাম আর কি। ঠিক আছে? আর যদি বিটা বড় হইতো তাহলে 2b/e হতো, দেন ওখান থেকে 2b হইতো, তাহলে ঠিক আছে? তাহলে এই যে ই আর ই কাটাকাটি, তাহলে অতএব এসপি প্লাস হচ্ছে এস ড্যাশ পি ইজ ইকুয়াল টু কত 2a, এই যে দেখো, তাহলে এটা প্রমাণটা চলে আসলো। এই জায়গাতে তুমি অ্যাকচুয়ালি বলে রাখবা যে এটা তোমার হচ্ছে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। ক্লিয়ার?
তাহলে আমরা যে জিনিসটা আর কি পড়লাম, তো এটা তোমার এইভাবে প্রমাণ করা যায়, অথবা প্রমাণটা তুমি অন্যভাবে করতে পারো। তাহলে প্রমাণটা অন্যভাবে একটু মানে বলে রাখতেছি, যাতে তোমাদের অঙ্কগুলো করতে গিয়ে একটু সুবিধা হয়, কারণ ওখানে বিভিন্ন আর কি টাইপ চলে আসবে। তো দেখো এটা তাহলে এটা প্রমাণটা লিখে রাখবে, এটা হচ্ছে মেথড 1, ঠিক আছে? এটা 1 নম্বর মেথড দিয়ে আমি প্রমাণ করলাম। আমি দ্বিতীয় আরেকটা চিত্র দিয়ে 2 নম্বর মেথডের প্রমাণ দেখাচ্ছি। দেখো এটারই প্রমাণ কিন্তু মেথড 2, এটারই প্রুফ। দেখো কিরকম হবে, যে তুমি যদি চিত্রটা এবার এভাবে লিখে রাখো, যে ধরো এইটা ছিল তোমার উপবৃত্তটা, ঠিক আছে? যেখানে মনে করো এইটা হচ্ছে এস ড্যাশ, ধরো এস ড্যাশ দাও, আর এটা মনে করো দিলা কথার কথা এস, ঠিক আছে? এখন পি বিন্দুটা তুমি বলো দেখি, পি বিন্দু সবসময় এখানেই থাকবে বা এরকম তো না, চলমান বিন্দু তো, তাই তো? এখন তুমি যদি এখানে পি বিন্দু ধরে নাও, ধরে নিলাম আমি এখানে পি বিন্দুটা আছে, কোনো সমস্যা আছে? তো ধরো তোমার হচ্ছে যে এগুলো আর কি নিয়মক রেখা আছে, তো আমাকে কি করা লাগবে বলো দেখি? আমাকে করা লাগবে হচ্ছে এসপি আর এস ড্যাশ পি, এই দুটো মানে দূরত্ব তো আমাকে নেওয়া লাগবে। তাহলে বলো দেখি, যেখান থেকে এসপি, এটা বলতে কি বোঝাচ্ছে? এসপি মানে কি, যে একটা তোমার হচ্ছে এটা কি উপকেন্দ্রিক লম্ব বা উপকেন্দ্রই বলো, যে একটা উপকেন্দ্র থেকে অনুরূপ শীর্ষের দূরত্ব। তাহলে এইটা কত? এটা এ জিরো না? এটা তোমার হচ্ছে যে মনে করো মাইনাস এ জিরো, আর এটা হচ্ছে কত? এ জিরো, আর এটা কত? এ জিরো, তাই না? তাহলে এই দূরত্বটুকু কি হবে? এই দূরত্বটুকু আসতে আসে কত? এ থেকে এই বাদ, এ মাইনাস কত? এই, ক্লিয়ার? আর এই যে এস ড্যাশ পি, অর্থাৎ এটা হচ্ছে তোমার এস পি ইজ ইকুয়াল টু, মানে তুমি এখান থেকে লিখে রাখো যেখানে এস পি ইজ ইকুয়াল টু এ মাইনাস কত? এই, এটা মনে করো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এস ড্যাশ পি, যদি ভাবো এস ড্যাশ পি, তাহলে কত হবে বলো? এস ড্যাশ পি, তাহলে আমার কি এখান থেকে এই দূরত্বটুকু, তাহলে কি হবে? এই এতটুকু তো এই, আবার এখানে হচ্ছে যে মানে এ ই প্লাস হচ্ছে কত? এ, তাই না? যে তাহলে এ ই প্লাস হচ্ছে কত? এ, এই যে এখান থেকে পুরো দূরত্ব এ, ঠিক আছে না? তাহলে এটা হচ্ছে 2 নম্বর দাও। তাহলে 1 আর 2 যদি আমরা যোগ দিই, তাহলে 1 যোগ 2 যদি করি, তাহলে এস পি প্লাস হচ্ছে এস ড্যাশ পি ইজ ইকুয়াল টু কত থাকতেছে বলো দেখি? এই যে এ মাইনাস এই প্লাস এই প্লাস এ, তাহলে যে এই কাটাকাটি, তাহলে 2a হলো। তাহলে এই তোমার যে কোনো ইচ্ছা, তুমি যেভাবেই তুমি হচ্ছে যে প্রমাণ করতে চাও, এই প্রমাণটাই আসবে যে এসপি প্লাস এইচ ড্যাশ পি ইজ ইকুয়াল টু 2a। 2a বলতে হচ্ছে বৃহত্তক দৈর্ঘ্য। আমি এখানে এ বড় নিয়ে করলাম, তোমরা বি বড় নিয়ে ট্রাই করে দেখবা যে এটা 2b এর সমান আসবে। ক্লিয়ার? আচ্ছা, এখন যে কথাটা আমি বলতে চাইছিলাম আর কি, যে উপবৃত্ত বা অধিবৃত্তের অ্যাকচুয়াল সংজ্ঞাটা যদি তুমি ভাবো, তাহলে সংজ্ঞাটা এরকম হবে যে এই দুটো তো নির্দিষ্ট বিন্দু ছিল, তাই তো? তাহলে তুমি এভাবে বলবা যে দুইটা নির্দিষ্ট বিন্দুর মানে বিন্দুকে কেন্দ্র করে একটা চলমান বিন্দু যেটা থাকবে, এই চলমান বিন্দুর যে যোগফলটা হবে, ঠিক আছে, এই যোগফলটা হবে একটা ধ্রুব সংখ্যা। এবং এই ধ্রুব সংখ্যাটা তোমার যে দুইটা নির্দিষ্ট বিন্দু ছিল, এই দুইটা নির্দিষ্ট বিন্দুর যে যোগফলটা হয়, মানে এখানে যে ধ্রুব সংখ্যাটা হচ্ছে, এই ধ্রুব সংখ্যাটা এই দুইটা যে নির্দিষ্ট বিন্দু আমি বলেছিলাম, ওই নির্দিষ্ট বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যেটা আসবে, ওই ধ্রুব সংখ্যা থেকে এটা ছোট হবে। আমি কি বুঝাতে পারছি? আমি আবার বলতেছি, তাহলে এই কথাটা আমি আগে লিখি, লিখলে আর একটু হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এটা আমি পুরো মিশাই দিচ্ছি, যে উপবৃত্ত বা অধিবৃত্তর একটি অ্যাকচুয়াল সংজ্ঞাটা আর কি, এটা আমি বলতেছি যে ধরো উপবৃত্তের অ্যাকচুয়াল সংজ্ঞা, ঠিক আছে? তো অ্যাকচুয়াল সংজ্ঞাটা কিরকম দেখো, আমি কি বললাম? দুটি নির্দিষ্ট বিন্দু থেকে চলমান বিন্দুর মধ্যবর্তী দূরত্বের যোগফল একটা ধ্রুব সংখ্যা, এ পর্যন্ত আগে লিখি, যে দুটি নির্দিষ্ট বিন্দু হতে চলমান বিন্দুর মধ্যবর্তী দূরত্বের যোগফল হবে একটি ধ্রুব সংখ্যা।
ঠিক আছে। এবং এই ধ্রুব সংখ্যাটি থেকে তোমার এই এস ড্যাশ মানে যে দুটো চলমান বিন্দু মানে যে দুটো স্থির বিন্দু ছিল, যে দুটি নির্দিষ্ট বিন্দু, তাহলে এটা তো ধ্রুব সংখ্যা একটা পাইলাম, এটা তো বুঝতে পারতেছি। এবং আমি যেটা বলতেছি যে এই নির্দিষ্ট বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের যোগফল মানে সরি ওই নির্দিষ্ট বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এই ধ্রুব সংখ্যা অপেক্ষা ক্ষুদ্রতর হবে। যদি হয় তাহলে সেটা হবে একটা উপবৃত্ত। ক্লিয়ার? অর্থাৎ দূরত্বের যোগফল একটি ধ্রুব সংখ্যা এবং এবং ওই নির্দিষ্ট বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি হবে? ধ্রুব সংখ্যা থেকে ওই ধ্রুব সংখ্যা থেকে ক্ষুদ্রতর হবে। যদি সেটা হয় তাহলে সেটা হচ্ছে তোমার একটা উপবৃত্ত। ক্লিয়ার? তো হয়তো বা এই জিনিসটা অনেকেই আর কি এখনো ক্লিয়ার হও নাই, তো আমি আবার আরেকটু বলতেছি যে এস ড্যাশ আর এস এই দুটার মধ্যবর্তী দূরত্ব কত বলো দেখি। এই দুটো উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব না 2AE। তা এই 2AE কি 2A থেকে ছোট না? আমরা কি দেখলাম যে দুটি নির্দিষ্ট বিন্দু হতে চলমান বিন্দুর মধ্যবর্তী দূরত্বের যোগফল, মধ্যবর্তী দূরত্বের যোগফল কি হয়? বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, সেটা হয় 2A বা 2B, মানে বি বড় হলে ওদিকে যাবে, আমি আপাতত ওদিকে যাচ্ছি না, তখন আবার মাথা গুলাই ফেলবে আর কি। ঠিক আছে, ধর 2A মানে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য এতটুকু, তাই না? বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে তোমার এখান থেকে এই পর্যন্ত। তাহলে এই এসপি আর এস ড্যাশ পি এর দূরত্বটা হচ্ছে এতটুকু, ওইটা একটা ধ্রুব সংখ্যা নিশ্চয়, এবং ওই ধ্রুব সংখ্যাটা হচ্ছে বৃহৎ অক্ষের সমান। এবং বলতেছে তুমি যদি এখন এই দুইটা নির্দিষ্ট বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কল্পনা করো, তাহলে এটা কত 2AE আর এটা কত 2A, তাহলে নিশ্চয়ই 2AEটা তোমার কি 2A থেকে ছোট। মানে আমি কি বলতে পারতেছি, 2AE বলতে কত এস ইন্টু এস ড্যাশ, তাহলে এইটা যদি 2A থেকে ছোট হয়ে যায়, আমি লিখে দিচ্ছি আবার যে এস এস ড্যাশ যদি 2A থেকে ছোট হয়, তাহলে ছোট হইলে সেটা তোমার কি হবে? একটা উপবৃত্ত। আর যদি এস এস ড্যাশটা 2A থেকে বড় হয়ে যায় তাহলে সেটা অধিবৃত্ত। অধিবৃত্ত আমরা এখনো যাই নাই, আমি ওটাও লিখে দিব। ঠিক আছে, তাহলে উপবৃত্তের অ্যাকচুয়াল সংজ্ঞাটা হচ্ছে তোমার এইটা, এবং এটাকে যদি আমি হচ্ছে যে অধিবৃত্তের সংজ্ঞা করতাম, তাহলে এখানে কি কি মার্ক করে রাখবো? দুটো নির্দিষ্ট বিন্দু, ঠিক আছে, এবং হচ্ছে যে কি একটা ধ্রুব সংখ্যা হবে, এবং এই নির্দিষ্ট বিন্দুতে ওই ধ্রুব সংখ্যা থেকে ক্ষুদ্রতর, এই জিনিসটা ক্ষুদ্রতর। ঠিক আছে, ক্ষুদ্রতর যদি হয় তাহলে সেটা একটা উপবৃত্ত। আর যদি তোমাকে এখানে অধিবৃত্তের সংজ্ঞা বলতো, যে ধরো এটা অধিবৃত্তেরই অ্যাকচুয়াল সংজ্ঞা বলতেছে, ঠিক আছে, এটা মনে করে এবার অধিবৃত্তের অ্যাকচুয়াল সংজ্ঞা, তাহলে জাস্ট পুরোটা সেম থাকতো, শুধু এই জায়গাতে চেঞ্জ হয়ে যেত যে এই যে ওই নির্দিষ্ট বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব ওই ধ্রুব সংখ্যা থেকে কি হবে? বৃহত্তর হবে। তাহলে এটা হয়ে যেত তোমার অধিবৃত্ত। আশা করি ক্লিয়ার হয়েছে আর কি। ঠিক আছে, এবং আমি আরেকটা জিনিস লিখে, আর তোমার জটিল সংখ্যা নামে একটা যেটা অধ্যায় আছে আর কি তোমাদের সেকেন্ড পেপারেরই, আমরা হয়তো বা এই কনিক শেষ করে আমার ওখানে গিয়ে এই কনসেপ্টটা কাজে লাগবে। ওই কারণে আমি হচ্ছে যে এই অধ্যায়টা আগে পড়াইলাম, কারণ যদি তোমাদের উপবৃত্ত অধিবৃত্ত এগুলো নিয়ে যদি কনসেপ্ট ভালো না থাকে, দেন ওই অধ্যায়টা করতে গিয়ে তোমাদের অনেক প্রবলেম মানে সব জায়গায় না, কয়েকটা টপিকে গিয়ে হয়তো বা তোমাদের আর কি প্রবলেমে পড়তে পারতো। ওই কারণে আমি জাস্ট আগেই বলে দিলাম যাতে ওখানে গিয়ে জাস্ট প্রবলেমে না পড়ো। ঠিক আছে, প্রবলেম ফেস না করো। তো এখানে আমি হচ্ছে যে এই কথাটা আর কি বলে দিই আগে, এবং এখানে জটিল সংখ্যার একটু জাস্ট পড়াবো, এবং বাকিটা হচ্ছে জটিল সংখ্যার অধ্যায়ে গিয়ে ক্লিয়ার হবা। ঠিক আছে, তাহলে এই দুইটা জিনিস হচ্ছে যে এবার মনে রাখতে পারো যে এস এস ড্যাশ, দেখো দুইটা কথা, যে এস এস ড্যাশ এই যে দূরত্বটা যদি 2A থেকে ছোট, 2A বলতে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, ঠিক আছে, এটা থেকে যদি ছোট হয় তাহলে সেটা কি হবে? একটা উপবৃত্ত। আর দুই নম্বর হচ্ছে এস এস ড্যাশ যদি তোমার 2A থেকে বড় হয়ে যায় তাহলে কি হবে? একটা অধিবৃত্ত। ঠিক আছে না? তো আমরা ধরো একটা জটিল সংখ্যার জাস্ট একটু টার্ম বলে আর কি মানে এইটা স্কিপ করবো, কারণ হচ্ছে যে জটিল সংখ্যা এখনো ওই অঙ্কগুলো দেখানো হয় নাই। তো আপাতত মনে করলাম যে জটিল সংখ্যা তোমরা অনেক কিছুই জানো, সে অনুযায়ী আমি দেখাবো। তো দেখো যে ধরো কিছু অঙ্ক থাকে জটিল সংখ্যা এরকম বলে দেয় যে দেখাও যে মনে করো একটা বইয়ের অঙ্ক বলে দিচ্ছি, বইয়ে তোমার হচ্ছে এই অঙ্কটা আছে আর কি,
দেখাও যে জেড প্লাস 8 এবং মডুলাস দিয়ে দেয় প্লাস হচ্ছে জেড মাইনাস 8 এত ইজ ইকুয়াল টু 20। এটা একদম হুবহু বই এবং অনেক বোর্ডে পড়ছে এটা, ঠিক আছে। বলা থাকে যে এত প্লাস এত ইজ ইকুয়াল টু 20 হলে এইটা সঞ্চার পথের সমীকরণ কোনটা হবে। মানে আমি জানি না সঞ্চার পথের সমীকরণ কোনটা, তোমাকে পুরা ক্যালকুলেশন করে দেন সঞ্চার পথের সমীকরণ একটা বের করা লাগবে। তো এইটা সঞ্চার পথের সমীকরণ কি এটা আমাকে মনে করে বের করতে বলছে, যে সঞ্চার পথ মানে সেটা কণিকের যে কোনো টাইপ হতে পারে। সঞ্চার পথের সমীকরণটা কি হবে এটা আমাকে মনে করে বের করতে বলছে। তো ফার্স্টে আমি আগে জেড বলতে কি বুঝাই, জেড বলতে তোমার একটা জটিল সংখ্যা, মানে আমি এটা একটু জাস্ট আগে আলোচনা করে নিই। ধরো এটা সলিউশনটা যদি আমি এরকম করি যে জেড বলতে তোমার হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, মানে আমরা একটু ধারণা হয়তোবা এই ফার্স্ট ইয়ারে নিয়ে আসছিলাম যে একটা জটিল সংখ্যাকে এক্স প্লাস আই ওয়াই এই আকারে প্রকাশ করা হয়, ঠিক আছে। তো এখন আমরা এখানে যেটা পড়বো মানে এই অধ্যায় আর কি, যে জটিল সংখ্যাতে যেটা পড়বো এটার মডুলাস বের করতে বলে, এটা হচ্ছে মডুলাস চিহ্ন আর কি, ঠিক আছে। এটার মডুলাস বের করতে বললে বাস্তব অংশটুকু তুমি হচ্ছে আলাদা করবা আর কাল্পনিক অংশটুকু হচ্ছে আলাদা করবা, এবং এটার মডুলাসের সূত্রটা হচ্ছে রুট ওভার বাস্তবের উপর স্কোয়ার আর হচ্ছে তোমার কাল্পনিকের উপর স্কোয়ার, ঠিক আছে। তো এখানে যে বিন্দুটা মানে এটা বলতে যেটা বোঝাচ্ছে, এটা আমরা নর্মালি কি জানি, এটা বলতে কি বোঝাচ্ছে যে তোমার এটা কত থেকে কত ওর মধ্যবর্তী দূরত্ব বলো দেখি, এক্স ওয়াই থেকে তোমার কত -80 এর মধ্যবর্তী দূরত্ব। মানে এটাকে যদি আমি এভাবে লিখি, এভাবে লিখলেই তো হয় যে মনে কর এক্স মানে ভুজদ্বয়ের অন্তর মাইনাস কোটিদ্বয়ের অন্তর, তাহলে ভুজদ্বয়ের অন্তর বলতে এখানে অন্তর তো নাই, তাহলে অন্তর করতে গেলে -8 করা লাগবে, যে এতর উপর স্কোয়ার প্লাস হচ্ছে কত যে ওয়াই -0 এর উপর কি স্কোয়ার। তাহলে আমরা এইটা যেটা বলবো যে এই অংশটুকু মানে এখানে থেকে বুঝতে পারতেছে কি যে এক্স ওয়াই হতে -80 এর মধ্যবর্তী দূরত্ব, তাই না। তার মানে এই জিনিসটাই তোমার হচ্ছে যে বলতে পারতেছ যে এক্স ওয়াই হতে তোমার হচ্ছে কত, আচ্ছা আমি আলাদা করে লিখতেছি আর কি, তাহলে দুইটা একসাথে পাশাপাশি লিখলে বুঝতে পার। তাহলে এখানে তো বুঝতে পারলাম যে এক্স ওয়াই হতে -80 এর মধ্যবর্তী দূরত্ব, তো এটা আমি মিশাই দিয়ে আমি দুটা আলাদাভাবে লিখি যে জেড প্লাস 8 যদি হয় তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে এক্স ওয়াই হতে তোমার -80 এর মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে এটা যদি জেড -8 হয় তাহলে এটা কি হবে, এক্স ওয়াই হতে তোমার কার মধ্যবর্তী দূরত্ব, এখানে ছিল হচ্ছে -80, তাহলে এটা কত হবে 80 এর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখন একটা জিনিস তুমি চিন্তা করো দেখি, আমাকে এখান থেকে কি বের করা লাগবে, আমাকে এখান থেকে বের করা লাগবে যে ধ্রুব সংখ্যাটা কতটুকু হয়। তাহলে বলো, আমরা অলরেডি পেয়ে গেলাম যে নির্দিষ্ট বিন্দু কোনটা, এই যে -80 আর কত 80, এটা তো নির্দিষ্ট বিন্দু, ঠিক আছে। তাহলে এই দুইটা নির্দিষ্ট বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমাকে হচ্ছে বের করা লাগবে, ঠিক আছে। এই দুটার মধ্যবর্তী দূরত্ব এবং এখানে আমার কি বলা আছে, এইটার যোগফল কত বলা আছে 20, তাহলে অবশ্যই আমার এই দুটার যে মধ্যবর্তী দূরত্ব হবে এইটা 20 অপেক্ষা কি হবে ছোট হবে, যদি ছোট হয় তাহলে এটা কি হবে একটা উপবৃত্ত, যদি বড় হয়ে যায় তাহলে একটা অধিবৃত্ত। ক্লিয়ার। তাহলে তুমি দেখো দেখি এই জিনিসটা বললাম, তো এই জিনিসটা হচ্ছে জটিল সংখ্যাতে গিয়ে আর একটু ভালো মতো ক্লিয়ার হবে আর কি, কারণ আমরা তো এটা ক্যালকুলেশন এখনো করি নাই, ওখান থেকে ক্যালকুলেশন করে দেন তুমি হচ্ছে বুঝতে পারবা যে এটা কি টাইপের সমীকরণ, ঠিক আছে। তো আপাতত এখানে যতটুকু লাগবে আমি এই জিনিসটা জাস্ট বললাম যে এই দুটার মধ্যবর্তী দূরত্ব করো, বলো দেখি দূরত্ব কত হয়। মনে করো ডি ইজ ইকুয়াল টু কত হবে, যে ধরো -8 এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে -0 মানে 0 এর উপর স্কোয়ার মানে তো 0 হয়ে যায় আর কি। তাহলে এখানে কত 16 এর উপর স্কোয়ার মানে 16 এর উপর স্কোয়ার আবার কাটাকাটি করে তো কত হয়ে যাবে 16 হয়ে যাবে, তাহলে ডি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত 16। তাহলে দেখো দেখি এই 16টা কি 20 থেকে ছোট না বড়, 20 থেকে নিশ্চয়ই ছোট। তাহলে আমরা কি বলেছিলাম যে যদি এই ধ্রুব সংখ্যা থেকে দেখো যে এই দুইটার যোগফলটা কত আসলে একটা ধ্রুব সংখ্যা, ঠিক আছে, চলমান বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব, তাহলে এই যে এই যোগফলটা এইটা কার চেয়ে ছোট মানে সরি ওখানে 20, এবং এই আমরা কি বলেছিলাম যে ওই যে নির্দিষ্ট দুইটা বিন্দুর যোগফলটা এই যোগফল মানে এই দূরত্বটা কি হবে, ওই যে তোমার হচ্ছে যে ধ্রুব সংখ্যাটা পাইছিলাম যেটা আমরা বলছিলাম বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, এইটার চেয়ে কি হবে নিশ্চয় ছোট হবে। তাহলে ছোট যদি হয়ে যায় তাহলে তুমি এটাকে বলবা এটা হচ্ছে একটা উপবৃত্তের সমীকরণ। ক্লিয়ার। তাহলে এখান থেকে আমরা ডিরেক্টলি বুঝতে পারলাম। ওকে, তো যাই হোক আমি আর জটিল সংখ্যার দিকে আগাতে চাই না, আমি আরও নেক্সটের দিকে আগাতে চাই। তার আপাতত আমার মনে হয় না তোমার হচ্ছে যে আর কি এই রিলেটেড আর বুঝতে সমস্যা থাকবে, যে তোমার হচ্ছে যে মানে এসপিজি প্লাস হচ্ছে এইচ ড্যাশ পিজি ইকুয়াল টু 2a বা বৃহৎ অক্ষের দৈর্ঘ্য আর কি, ঠিক আছে। তো তাহলে আমি এটা মিশিয়ে দিলাম, ঠিক আছে, এটা তুলে নিও। ওকে।
আচ্ছা, এবার আমরা দেখব যে আমরা তো দেখলাম অলরেডি তোমার হচ্ছে আর কি মানে ইয়ার রিলেটেডগুলো হয়ে গেল। এখন আমাকে যেটা দেখা লাগবে আরও দুই একটা যেটা যে দুটো থিওরি আছে, এই দুটো থিওরি আগে একটু দেখে নিই, ঠিক আছে? থিওরিটা হচ্ছে, ধরো আমার একটা মানে যদি অক্ষ মানে আমরা যেটা বৃহৎ অক্ষ আর ক্ষুদ্র অক্ষ এটা দেখছিলাম এক্স অক্ষ আর ওয়াই অক্ষের উপরে আর কি, ঠিক আছে? মানে এটাকে বলা হচ্ছে স্থানাঙ্কের অক্ষদ্বয় আর কি, যে স্থানাঙ্কের অক্ষ, স্থানাঙ্ক মানে কি কোঅর্ডিনেটের অক্ষ হচ্ছে তোমার এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। যদি তোমার একটা উপবৃত্তের বৃহৎ অক্ষ আর হচ্ছে ক্ষুদ্র অক্ষ ওই যে তোমার কোঅর্ডিনেটের অক্ষে যদি না থাকে, অর্থাৎ স্থানাঙ্কের অক্ষ যদি না থাকে, সেক্ষেত্রে তোমার সমীকরণগুলো কীরকম হবে এটা দেখো। তাহলে টাইটেলটা দিব তোমার যে উপবৃত্তের অক্ষদ্বয় যদি স্থানাঙ্কের অক্ষদ্বয় না থাকে, অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষে না থাকলে সেক্ষেত্রে তোমার হচ্ছে কি সমীকরণ কিরকম হবে এটা আমি দেখব। তো তাহলে দেখো আমার চিত্রটা কিরকম হবে এটা একটু দেখো আগে। যে ধরো আমার এইটা হচ্ছে তোমার কি স্থানাঙ্কের অক্ষ, এটা মনে করি এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে? এখন আমি বললাম যে আমরা যখন স্থানাঙ্কের অক্ষ যখন বলতেছিলাম তখন ধরো এরকম একটা জায়গাতে হচ্ছে কেন্দ্র ছিল, দেন এখানে উপবৃত্তটা ছিল। এবার যদি ওই উপবৃত্তটা এই জায়গায় মানে কেন্দ্রটা যদি না থাকে, কেন্দ্রটা মনে করো চেঞ্জ হয়ে এরকম একটা জায়গাতে হয়ে গেল, অর্থাৎ ধরো আমার উপবৃত্তটা দেখতে এরকম, ধর এরকম একটা হয়ে গেল আর কি। যাই হোক আমার পুরোটা ভালো আঁকানো হলো না, আমি আঁকাই দিই তারপরে হচ্ছে যে ইয়ে করব, ঠিক আছে? ধরো এইটার ক্ষেত্রে মনে করো এবার হচ্ছে অক্ষটা হয়ে গেল হচ্ছে যে এইটা বৃহৎ অক্ষ, এইটা হয়ে গেল মনে করো ক্ষুদ্র অক্ষ। দেখো এবার কি আমার উপবৃত্তের অক্ষদ্বয়, যে উপবৃত্তের যে দুইটা অক্ষ সেই দুটা কি স্থানাঙ্কের অক্ষে আছে? স্থানাঙ্কের অক্ষে কিন্তু নাই। তাহলে কি করবা? এক্ষেত্রে তো আমার কেন্দ্র চেঞ্জ হয়ে গেল, তোমার সব কিছু চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? এই ক্ষেত্রে তোমার সমীকরণটা কীরকম হবে দেখো। আমি এইটা বলে আসছিলাম যে কেন্দ্র যখন আমরা নির্ণয় করি, কেন্দ্রটা হচ্ছে তোমার কি আসছিল, যে কেন্দ্রটা আসছিল যে এক্স থেকে যত বিয়োগ হচ্ছে এটা বলে আসছিলাম, এবং ওয়াই থেকে যত বিয়োগ হচ্ছে, এই দুইটা তোমার হচ্ছে কি একটা উপবৃত্তের কেন্দ্র। কিন্তু এখানে তো আমার হচ্ছে জানি না সেটা কত বিয়োগ হবে না কি হবে, এটা তো আমাকে বের করা লাগবে। তো এটা ওই কনসেপ্ট থেকে আর কি নিয়ে আসা লাগবে যে এইখানে যেটা মনে করো যে ছেদবিন্দু দুইটার, অর্থাৎ এটার যেটা কেন্দ্র সেটা মনে করো যে x1 আর যদি y1 ধরি, তাহলে সমীকরণটা যেরকম হবে, সমীকরণটা হবে এরকম যে উপবৃত্তের সমীকরণ কীরকম হবে দেখো। যে এক নম্বর আমি এটা বলে দিচ্ছি যে যদি x মাইনাস x1 এর উপর হোল স্কোয়ার ডিভাইডেড মনে করো a স্কোয়ার প্লাস হচ্ছে y মাইনাস y1 এর উপর স্কোয়ার ডিভাইডেড হচ্ছে b স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে দেখো এটার ক্ষেত্রে, এই চিত্রের ক্ষেত্রে আমি বলতেছি আপাতত, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে বলতে পারবো যে x থেকে যেহেতু x1 আর y থেকে y1 বিয়োগ হয়েছে, তাহলে এইটার কেন্দ্র হচ্ছে তোমার x1 y1, ঠিক আছে? এবং আমার যদি এই চিত্রটা হয়, এই চিত্র যদি হয় তাহলে দেখো দেখি এখানে x অক্ষের সমান্তরাল আছে বৃহৎ অক্ষ আর y অক্ষের সমান্তরাল আছে কি ক্ষুদ্র অক্ষ। তাহলে তুমি বলবা যে কেন্দ্র x1 y1 এবং বৃহৎ অক্ষ যদি x অক্ষের সমান্তরাল হয়, ঠিক আছে? তাহলে বৃহৎ অক্ষ x অক্ষের সমান্তরাল এবং বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত হবে 2a। যদি এটা হয় দেখো তাহলে কি বললাম যে একটা উপবৃত্তের সমীকরণ এরকম করে যদি হয়ে যায়, মানে তুমি এখন বলে দেবা উল্টা করে যদি এখন পড়ো যে তোমার যদি কেন্দ্র x1 y1 দেওয়া থাকে এবং বলা আছে বৃহৎ অক্ষ x অক্ষের সমান্তরাল এবং বৃহৎ অক্ষের দৈর্ঘ্য যদি 2a হয়, তাহলে তুমি চিত্রটা হবে এটা, আর তোমার এই সমীকরণটা আসবে x মাইনাস x1 এর উপর হোল স্কোয়ার ডিভাইডেড a স্কোয়ার প্লাস y মাইনাস y1 এর উপর হোল স্কোয়ার ডিভাইডেড b স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 1। ক্লিয়ার? এবার যদি তোমার চিত্রটা চেঞ্জ হয়ে যায়, মনে করো এটা না থেকে এটাই বলে দিল, তুমি কিন্তু এখন বুঝতে পারবা না, অ্যাকচুয়ালি এটা কিন্তু বুঝতে পারবা না যে কীরকম হবে এটা না বলে দিলে, যে কেন্দ্র x1 y1, ঠিক আছে? এবং বৃহৎ অক্ষ হচ্ছে y অক্ষের সমান্তরাল এবং বৃহৎ অক্ষের দৈর্ঘ্য মনে করো 2b, যদি হয় তাহলে সমীকরণ কিন্তু একই থাকবে কিন্তু চিত্র আলাদা হয়ে যাবে। দেখো আমি যদি এটাকে এখন হচ্ছে চিত্রটা আলাদা করে দিই, মনে করো 2 নাম্বারটা দেখাচ্ছি,
এটা আমি 2 নাম্বারটা দেখাচ্ছি, যে চিত্রটা এবার আলাদা। মনে করো এই দিক বরাবর হচ্ছে তোমার চিত্রটা আছে, তাহলে বলো দেখি এইটার বৃহৎ অক্ষ হচ্ছে তোমার y অক্ষের সমান্তরাল এবং ক্ষুদ্র অক্ষ কি x অক্ষের সমান্তরাল। তাহলে তুমি কি বলবে, এবং এটার মনে করো যে কেন্দ্রটা মনে করো x1 y1ই আছে, x1 আর y1। তাহলে বলো তো যে আমি কি বলবো, যে কেন্দ্র x1 y1 এবং বৃহৎ অক্ষ হচ্ছে তোমার y অক্ষের সমান্তরাল এবং বৃহৎ অক্ষের দৈর্ঘ্য যদি কি হয় 2b হয়, তবুও তোমার সমীকরণটা এরকমই। কারণ দেখো আমরা বলেছি কেন্দ্র যেটা হবে সেটা কি x থেকে x1 বিয়োগ y থেকে y1 বিয়োগ, এবং নিচে a স্কোয়ারই হবে b স্কোয়ার হবে। এখন এইখানে তোমার দেখে বোঝার উপায় হচ্ছে যে কি, যদি a আর b এর মানটা ফিক্সড করে দেয়, যে ধরো এটা হচ্ছে যে 5, এটা তাহলে হবে মনে করো 5 এর চেয়ে বড়, কারণ এখানে বৃহৎ অক্ষটা কি y অক্ষের সমান্তরাল, মানে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কি 2b। অর্থাৎ দুই ক্ষেত্রে তোমার এই সমীকরণের পার্থক্য হবে না, জাস্ট চিত্রের পার্থক্য হয়ে যাবে এবং a আর b এর পার্থক্য হবে। ক্লিয়ার? এ আর বি এর পার্থক্য হবে। তাহলে তোমার হবে এখান থেকে তোমার হচ্ছে যে অনেকগুলা আর কি ম্যাথ ক্যালকুলেশন করবো, এগুলো তোমার হচ্ছে যে আমি দেখাবো, ঠিক আছে? তো আপাতত দুইটা সমীকরণ আর কি লিখে রাখো, যে তোমার যদি কেন্দ্র চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ স্থানাঙ্কের অক্ষয় যদি না থাকে, অন্য কোথাও চলে যায়, দেন তুমি হচ্ছে এরকম বলবা। আর হ্যাঁ, আরেকটা কথা, আর যদি তোমাকে বলে দেয় কোনো অঙ্ক এরকম কিন্তু বলে দিবে, এই অঙ্কটা, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট কথা, দেখবা যে অনেকগুলো অঙ্ক এরকম আছে যে উপবৃত্তের অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয় হলে, মানে কি, যে হ্যাঁ আমি এই কথাটা লিখে দিচ্ছি, যে ধরো আমরা যেগুলো পড়ে আসলাম এগুলাই আর কি, যদি বলে উপবৃত্তের অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয় হলে, স্থানাঙ্কের অক্ষদ্বয় হলে তাহলে সমীকরণটা কিরকম হবে? সমীকরণটা যেটা আমরা জানি সেটাই হবে। সমীকরণ হচ্ছে x স্কোয়ার ডিভাইডেড a স্কোয়ার প্লাস হচ্ছে y স্কোয়ার ডিভাইডেড কত b স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? এই সমীকরণটা হবে, যেটা আমরা পড়ে আসলাম স্ট্যান্ডার্ড সমীকরণ। সেটা কিন্তু কোনটার ক্ষেত্রে ছিল? উপবৃত্তের অক্ষদ্বয় যদি স্থানাঙ্কের অক্ষদ্বয়ের সমান হয়, তাহলে তোমার হচ্ছে এরকম। কারণ কি, স্থানাঙ্কের অক্ষ মানে কি, তাহলে কেন্দ্র 0 0, তাহলে দেখো x থেকে 0 বিয়োগ হচ্ছে, y থেকে 0 বিয়োগ হচ্ছে, এবং সেখানে a আর b এর পার্থক্যের জন্য চিত্র চেঞ্জ হয়ে যাবে, সেটা আমরা দেখে আসছি আর কি, ঠিক আছে? তো নর্মাল তোমার যে কোনো অঙ্কে যদি এরকম বলে দেয়, তাহলে তুমি প্রথমে ধরে নিবা যে আমরা জানি হচ্ছে এটা, কারণ আমাকে বলে দিয়েছে উপবৃত্তের অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয়ের সমান, ঠিক আছে? এই কথাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এই কথাটা মানে একদম ভালো মতো হচ্ছে যে ঠটস্থ করে নিবা, যে হচ্ছে যে যদি স্থানাঙ্কের অক্ষদ্বয়ের সমান বলে দেয়, দেন আমার সমীকরণ এটা ধরে নিব, দেন তারপরে হচ্ছে যে বাকি কাজগুলো পরে করবো আর কি, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো আজকের এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে আমরা পরাবৃত্তের ক্ষেত্রে ওটাও দেখে আসি নাই, মানে হয়তো একসাথে বলে দেওয়ার জন্য আর কি। তো থিওরিটা আজকে বলে দিচ্ছি, দেন যখন আমরা ম্যাথ দেখবো হয়তো বা সব মিলাই একসাথে ম্যাথ দেখবো আর কি। আমাকে বলে দিবে যে প্যারামেট্রিক ইকুয়েশন বা পরামিতিক সমীকরণ, বা প্যারামেট্রিক বলতে কি বলছে, যে পোলার আকার। আমরা যতগুলো দেখে আসলাম এক্স ওয়াই দিয়ে দেখে আসতেছি। এক্স ওয়াই বলতে কি বোঝাচ্ছে, যে এক্স ওয়াই মানে কি, আমরা স্থানাঙ্ক ব্যবস্থা পড়ে আসছি না, যে স্থানাঙ্ক ব্যবস্থাতে কি ছিল, তোমার স্থানাঙ্ক ব্যবস্থা ছিল দুই ধরনের, একটা হচ্ছে তোমার কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, আর একটা কি ছিল, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তো যদি তোমার এক্স ওয়াই দিয়ে থাকে, তাহলে সেটা আমরা জানি হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আর যদি তোমার হচ্ছে আর থিটা, মানে তোমার হচ্ছে যে কোণ, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, আর মনে করো যে মূল বিন্দু থেকে সরাসরি ওই চলমান ওই বিন্দুটার মধ্যবর্তী দূরত্ব যেটা, সেটা ছিল আর, ওই ফর্মেটে যদি আসে তাহলে সেটা কি হয়ে যায়, তোমার পোলার সমীকরণ, বা যেটাকে আমরা বলতেছিলাম পোলার আকার আর কি, ঠিক আছে, স্থানাঙ্ক ব্যবস্থায়। তো আমার আজকের যেটা আর কি টপিক হবে, সেটা হচ্ছে তোমার যে এই যে সমীকরণগুলো আমরা দেখতেছি কৌণিকের, এখানে পরামেট্রিক মানে প্যারামেট্রিক বা পরামিতিক যে কথাটা বলতেছে আর কি, বা পোলার একই কথা। তো এই টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, এটা তোমার হচ্ছে যে ইঞ্জিনিয়ারিংয়ে দেওয়ার মতো একটা টপিক, ঠিক আছে? বা ভার্সিটিতেও এরকম এমসিকিউ প্রচুর দেয় আর কি। তো আমি টপিকটা দিচ্ছি হচ্ছে পরামিতিক, বা এইটার ইংরেজি হচ্ছে প্যারামেট্রিক আকার, বা তুমি এরকম বলে দিতে পারো যে পরামিতিক মানে হচ্ছে তোমার পোলার, বা মানে ইংরেজিটাকে অনেক সময় এরকম বলে যে প্যারামেট্রিক, অনেক জায়গাতে এরকমও থাকবে যে প্যারামেট্রিক সমীকরণ বা স্থানাঙ্ক এরকম থাকতে পারে আর কি, ঠিক আছে? যেটাই হোক আর কি, বুঝলেই হলো। তো আমি ফার্স্টে হচ্ছে যে বৃত্ততে এই জিনিসটা হয়তো অনেকের জানা আছে, তো ওখান থেকে আমি স্টার্ট করতেছি, তাহলে তোমাদেরই বুঝতে সুবিধা হবে। তো দেখো এটা থিওরিটা এরকম, যে আমি যদি বৃত্তের একটা ইকুয়েশন বলি, এটা আগে প্রথমে দেখে নাও, যে মনে করো এটা তোমার হচ্ছে একটা বৃত্ত,
ঠিক আছে, এত আঁকা যদি আমার ভালো না হয়, আচ্ছা আমি পুরো বৃত্তটা আঁকাইনি, ঠিক আছে, ওকে, বড় করে আঁকলাম আর কি, রসগোল্লা আর কি। আচ্ছা দেখো, এখানে মনে করো এটা হচ্ছে তোমার একটা বৃত্ত, এবং তুমি এখান থেকে আবার উপবৃত্তটাও আঁকতে পারবা। তো আগে আমি বৃত্তটা আর কি ক্লিয়ার করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। যে ধরো তোমার এটাকে আমি একটু এ পাশে দিই, কারণ ওদিকে আমার অনেক কিছু লেখা লাগবে, ঠিক আছে। যে ধরো আমি এটাকে এই বরাবর দিব, এদিকে আছে একটু আছে। তাহলে এখন আমার যে কোনো একটা চলমান বিন্দু ধরে নাও, মনে করো পি, পি একটা চলমান বিন্দু, আর এটা তো তোমার হচ্ছে যে মূল বিন্দু, মানে আমরা আপাতত দেখতেছি তোমার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু মনে করো সাপোজ এ স্কোয়ার, মনে করো ব্যাসার্ধ হচ্ছে এ। তাহলে তোমার এখান থেকে এই দূরত্ব, এটা তো আমরা জানি এটা হচ্ছে এ, এবং এটা তোমার যেহেতু এটা চলমান বিন্দু তার মানে কত এক্স ওয়াই, ঠিক আছে। তাহলে এতটুকু তোমার হচ্ছে এক্স আর এতটুকু কত ওয়াই, আর এইটা তোমার হচ্ছে কত, এইটা হচ্ছে তোমার থিটা। আচ্ছা তোমরা যেহেতু আর দিয়ে অভ্যস্ত, আমি আর দিয়ে বলে দিচ্ছি, তাহলে হয়তো আর একটু বুঝতে সুবিধা হবে। যে মনে করো এটা হচ্ছে যে আর এর উপর স্কোয়ার, ব্যাসার্ধ এটা মনে করো যে আর, মানে 0 থেকে ওইটার মানে টোটাল দূরত্ব আর। তাহলে আমরা যখন হচ্ছে এই বিন্দুটার চলমান বিন্দুটা কাটতেছি, স্থানাঙ্ক চিন্তা করতেছি, তখন এক্স ওয়াই দিয়ে চিন্তা করতেছি, আর যখন আমরা পোলার স্থানাঙ্ক দিয়ে চিন্তা করবো তখন আর থিটা দিয়ে চিন্তা করবো, তাই তো। তাহলে এই যে তোমার একটা সমকোণী ত্রিভুজ চলে আসলো, এই সমকোণী ত্রিভুজটা ধরো তোমার এখানে দিয়ে দিলা এ, এটা মনে করো দিয়ে দিলা কথার কথা বি। তাহলে এ বি পি, এই সমকোণী ত্রিভুজটা থেকে, যে ত্রিভুজ এ বি পি থেকে তুমি কি লিখতে পারো বলো দেখি। এখান থেকে যদি তুমি কথার কথা কস থিটা বের করতে, কস থিটা মানে কি আমরা জানি ভূমি বাই কত অতিভুজ। আমরা কি জানি যে থিটা যার সাথে থাকবে সেটা হচ্ছে ভূমি, আর থিটার অপোজিটটা তোমার লম্ব। তাহলে ভূমি বাই হচ্ছে অতিভুজ, মানে তুমি এখান থেকে লিখতে পারবা এক্স ইজ ইকুয়াল টু কত আর কস থিটা, এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা। আর এখান থেকে যদি তুমি সাইন থিটা লিখো, সাইন থিটা হচ্ছে কত লম্ব বাই অতিভুজ, তাহলে ওয়াই ডিভাইডেড আর, মানে এখানে লিখতে পারবা ওয়াই ইজ ইকুয়াল টু কত আর সাইন থিটা। তার মানে হলো কি যে এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু যে আর সাইন থিটা। তাহলে দেখো আমি যেটা বলতেছিলাম পোলার স্থানাঙ্কতে ছিল হচ্ছে এক্স ওয়াই, সরি কার্টেসীয় স্থানাঙ্ক যেটা ছিল এক্স ওয়াই, ওটার আমি পোলার স্থানাঙ্ক বের করতে যাচ্ছিলাম। তাহলে এক্স এর জায়গাতে বসাই দিব হচ্ছে আর কস থিটা, আর ওয়াই এর জায়গাতে বসাই দিব হচ্ছে আর সাইন থিটা। তাহলেই হচ্ছে তোমার কি এটা পোলার স্থানাঙ্ক হয়ে যাচ্ছে না। তাহলে তুমি লিখবা হচ্ছে যে তাহলে এই বৃত্তের হচ্ছে পোলার মানে যেটা প্যারামেট্রিক স্থানাঙ্ক আর কি বলবো, ঠিক আছে, যে পরামিতিক স্থানাঙ্ক, দুইটা জিনিস আমার কাজে লাগবে। একটা হচ্ছে পরামিতিক স্থানাঙ্ক বলবে, তাহলে পরামিতিক স্থানাঙ্কটা কি হলো বলো দেখি। এক্স এর জায়গাতে বসা দাও আর কস থিটা, তাহলে আর কস থিটা, আর ওয়াই এর জায়গাতে হচ্ছে আর সাইন থিটা। তাহলে দেখো এটা হচ্ছে তোমার এক নম্বর আমার কাজে লাগবে পরামিতিক স্থানাঙ্ক, দুই নম্বর কাজে লাগবে তোমার হচ্ছে পরামিতিক সমীকরণ, অর্থাৎ পরামিতিক সমীকরণ। তাহলে পরামিতিক সমীকরণ হচ্ছে যে দুটো সমীকরণ বের করে রাখলাম, যে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আর কস থিটা, এটা একটা, ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আর সাইন থিটা। এই যে এই দুটো তোমার হচ্ছে পরামিত্রিক বা পরামিতিক সমীকরণ। ক্লিয়ার? তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা বৃত্তের ক্ষেত্রে পরামিতিক স্থানাঙ্কটা আর কস থিটা আর সাইন থিটা, আর এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা সেটা হচ্ছে সমীকরণ, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা এটা একটা সমীকরণ, ঠিক আছে। তো এই জিনিসটাকে যদি আরেকভাবে আমি মানে বলি, দেখো তুমি এই এটাকে এভাবে লিখো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তুমি যদি আর স্কোয়ার দ্বারা ভাগ করো তাহলে এটা কীরকম হবে, এক্স বাই আর এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই বাই আর এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে 1 না, আর স্কোয়ার দ্বারা ভাগ করলাম। এখন তুমি বলো দেখি যে এই যে এক্স বাই আর এর জায়গাতে যদি আমি কস স্কোয়ার বসাই দিই, কস বসাই দিই এই জায়গাতে কস, তাহলে কস স্কোয়ার মনে করো থিটা, প্লাস এই জায়গাতে মনে করো আমি বসে দিলাম সাইন থিটা, অর্থাৎ তাহলে কত সাইন স্কোয়ার থিটা, এটা মানে কত হবে 1 না। আমরা তো তাই আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 1। তাহলে দেখো যে এক্স বাই আর এর জায়গাতে তুমি লিখতে পারবো কস থিটা, ওয়াই বাই আর এর জায়গাতে লিখতে পারবো কত সাইন থিটা। তাহলে এখান থেকে তুমি হচ্ছে যে এই জিনিসটা লিখতে পারবো। দেখো আমি এটা যদি মিশাই দিই, যদি এখান থেকে আমি আবার প্রমাণ করে দেখাই যে এই অংশটা থেকে, যে তুমি লিখতে পারতেছো এক্স বাই আর ইজ ইকুয়াল টু হচ্ছে কস থিটা, তার মানে তুমি লিখতে পারবে এক্স ইজ ইকুয়াল টু কত আর কস থিটা। এই যে আবার ওয়াই বাই আর এর জায়গাতে লিখতে পারতেছো কত সাইন থিটা, তার মানে তুমি ওয়াই ইজ ইকুয়াল টু কত লিখতে পারবে আর সাইন থিটা। হিসাব ক্লিয়ার? ওখান থেকেও তুমি দেখলে, এখান থেকেও তুমি দেখলা, ঠিক আছে। তো যে কোনোভাবে তুমি হচ্ছে যে বের করতে পারবে। আচ্ছা এটা তো দেখলাম আমি একটা বৃত্তের ক্ষেত্রে, বাট এটা যদি একটা উপবৃত্ত হয় সেক্ষেত্রে কি করবা। তো দেখো উপবৃত্তের ক্ষেত্রে তো আর ব্যাসার্ধ সব জায়গায় সমান থাকে না, তো এক্ষেত্রে এই জিনিসটাকেই একটু হচ্ছে
এই ফরম্যাটটা মনে রেখে তুমি হচ্ছে ক্যালকুলেশনটা করবা। দেখো কিভাবে করবা, আমি যদি পি বিন্দুটাকে মনে করো আমি হচ্ছে এগুলো মিশাই দিলাম, ঠিক আছে, মিশাই দিয়ে ধরো আমি এখানে উপবৃত্তটা এরকম লিখতেছি আর কি। এবার ধরো এদিকে তোমার হচ্ছে যে এ, মানে এটার ক্ষেত্রে তোমার হচ্ছে যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 ধরে নিলাম। তোমার হচ্ছে যে এটা বড়, এ গ্রেটার দেন বি আর কি, সাপোজ, তাহলে এই দিকের অংশটুকু বড়। তা এবার যদি আমার এই পিটা যদি মনে করে যে এই কোন একটা জায়গাতে চলে আসে, পি এই জায়গাতে বা এই জায়গাতে যে কোনো একটা জায়গাতে চলে আসে, কোনো সমস্যা নাই আর কি, ঠিক আছে। পি যদি এরকম এই উপবৃত্তের ক্ষেত্রে চলে আসে, তাহলে বলো দেখি আমরা এখান থেকে কি লিখতে পারবো বলো তো, এটা থেকে যে এক্স বাই এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই বাই বি এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 1। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি হচ্ছে এক্স বাই এ ইজ ইকুয়াল টু তোমার কত কস থিটা, তার মানে এক্স ইজ ইকুয়াল টু তোমার কত এ কস থিটা, এইটা হচ্ছে যে একটা, আর লিখতে পারবো হচ্ছে কত ওয়াই বাই এই যে ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু কত সাইন থিটা, তার মানে লিখতে পারবা যে ওয়াই ইজ ইকুয়াল টু কত বি সাইন থিটা। তাহলে দেখো যে তুমি বলতে পারলা যে এখান থেকে তাহলে পরামিত মানে এই দুটো হচ্ছে তোমার কি, এই দুটো তুমি বলতে পারবা হচ্ছে কি পরামিতিক সমীকরণ, পরামিতিক সমীকরণ। আর এই দুটো যদি স্থানাঙ্ক আকারে লিখি তাহলে পরামিতিক বা প্যারামেট্রিক যেটা আর কি, পরামিতিক স্থানাঙ্ক, স্থানাঙ্ক তাহলে কত হবে এ কস থিটা আর ওয়াই এর জায়গাতে বি সাইন থিটা, অর্থাৎ এ কস থিটা, এ কস থিটা আর কত বি সাইন থিটা। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো তোমার হচ্ছে কাজে লাগবে। অর্থাৎ তোমার যখন অঙ্ক করবো, অঙ্কর ক্ষেত্রে তোমার এই যে যেগুলো আমার হচ্ছে যে বলে দিল যে কোনো প্যারামিটার নির্ণয় করো, ঠিক আছে, ওই প্যারামিটারগুলো নির্ণয় করতে গেলে তখন তোমার পরামিতিক স্থানাঙ্ক চাইতে পারে অথবা পরামিতিক সমীকরণও চাইতে পারে, ঠিক আছে। তো এই দুটো নতুন কিছু অ্যাড হইলো আর কি। তো এটা তো দেখলাম আমার হচ্ছে যে কি এই উপবৃত্তের ক্ষেত্রে, আগেরটা ছিল হচ্ছে যে বৃত্তের ক্ষেত্রে, এবার দেখলাম উপবৃত্তের ক্ষেত্রে। তো আমরা যে পরাবৃত্ত পড়ে আসছি, পরাবৃত্তের ক্ষেত্রেও তো প্যারামেট্রিক ইকুয়েশন থাকতে পারে আর কি, ঠিক আছে কি। তো ওইটা আমি হচ্ছে যে একটা যদিও এটা তোমার সরল রেখাতে পড়ে আসার কথা, যে সরল রেখার একটা অধ্যায় ছিল সঞ্চার পথ, ঠিক আছে। তো এই অধ্যায়টা একটু ভালো মতো ক্লিয়ার হলে সঞ্চার পথ অধ্যায়টা ভালো মতো ক্লিয়ার হবে, ঠিক আছে। যে সঞ্চার পথে ছিল যে দেখাও যে টি যে কোনো যদি একটা মানে একটা যদি মনে করো যে পরিবর্তনশীল রাশি হয়, তাহলে বলা ছিল যে এ টি স্কোয়ার আর 2at এটা হচ্ছে যে একটা মানে পরাবৃত্তের ইকুয়েশন, ঠিক আছে। এই জিনিসটা আর কি বের করতে বলছিল। তো ওইটা আমি একটু দেখাচ্ছি যে পরাবৃত্তের ক্ষেত্রেও তোমার এর পরামিতিক সমীকরণ হয়। তো দেখো পরাবৃত্তের পরামিতিক মনে করো সমীকরণ, এটা আমি দেখব। তো আমি একটা এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি। সেটা হচ্ছে মনে করো তোমার এক্সাম্পলটা এরকম বলে দিচ্ছে যে টি একটি পরিবর্তনশীল রাশি হলে দেখাও যে এ টি স্কোয়ার আর 2at এত একটি পরাবৃত্ত নির্দেশ করবে। আদতেই পরাবৃত্ত নির্দেশ করে কিনা এটা একটু আমি আগে দেখে নিই, তারপরে তোমাদের হচ্ছে বলে দিব, ঠিক আছে। ওকে, দেখো আমার এখানে এক্স এর মান কত দেওয়া আছে, এক্স ইজ ইকুয়াল টু এ টি স্কোয়ার, এটা মনে করি 1 নম্বর। ওয়াই ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, ওয়াই ইজ ইকুয়াল টু দেওয়া আছে 2at, এটা দিলাম 2 নম্বর। তাহলে একটা জিনিস দেখো যে আমার পরিবর্তনশীল, আমরা হচ্ছে যে কি যখন একটা পরাবৃত্তের মানে যে কোনো একটা কণিকের সমীকরণ অর্থাৎ সঞ্চার পথে যখন সমীকরণ নির্ণয় করি, তখন একটা জিনিস মাথায় রাখতাম যে যেটা পরিবর্তনশীল রাশি বলবো এটাকে আমার আউট করে দেওয়া লাগবে, কারণ আমার এখানে তো পরিবর্তনশীল রাশি এক্স হয় চলে আসলো, এটা তো ভেরিয়েবল, মানে এই ক্ষেত্রে টিটা ভেরিয়েবল, কারণ এখানে তো তোমার স্থানাঙ্ক ব্যবস্থাতে আছে, এখানে তো তোমার আর হচ্ছে যে ইয়েতে নাই, কি বলে তোমার হচ্ছে যে কোনো একটা সমীকরণে নাই যে আমার টিটা হচ্ছে তোমার পরিবর্তনশীল। এখানে তো তোমার কি যে টি হচ্ছে পরিবর্তনশীল রাশি, এটা হচ্ছে স্থানাঙ্কের ক্ষেত্রে, বাট আমার এটা যখন আমি সমীকরণে নিয়ে যাব, তাহলে সমীকরণের ক্ষেত্রে তো অলরেডি আমার এক্স ওয়াই এই দুটো তো পরিবর্তনশীল চলে আসলো, আমরা তো জানি যে এই দুটো চলক, ঠিক আছে। তো এক্ষেত্রে টিতে রাখার দরকার নেই। তো আমরা কি করতাম যে টি যেটা মানে যেটা পরিবর্তনশীল রাশি এটাকে আমার কি করে দেওয়া লাগবে, এটা হচ্ছে আউট করে দেওয়া লাগবে, ঠিক আছে। তাহলে এই দুটো এখন যেভাবেই হোক তুমি
ক্যালকুলেশন করে আউট করে দেবো। তাহলে দেখো টি আউট করতে গেলে এখানে টি স্কোয়ার আছে, এখানে টি, তাহলে এটাকে স্কোয়ার করে দাও। তাহলে 1 ভাগ হচ্ছে 2 এর উপর স্কোয়ার করবো, যাতে আমার এই যে টি স্কোয়ার কাটাকাটি। তো এত যদি করি তাহলে এক্স ডিভাইডেড হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে উপরে এ টি স্কোয়ার, নিচে হচ্ছে কত 4a স্কোয়ার টি স্কোয়ার, মানে এটাকে স্কোয়ার করতেছি দিয়ে ভাগ করতেছি আর কি, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এখান থেকে আস্তে আস্তে তোমার হচ্ছে টি স্কোয়ার কেটে গেল, একটা এ কেটে গেল। তাহলে দেখো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 4ax। এটা কার সমীকরণ পড়ে আসছিলাম, এটা একটা পরাবৃত্ত না? তাহলে আমি উল্টা করে প্রমাণটা করে দিলাম। তাহলে এখন থেকে যেটা পড়বা যে তোমার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax এর ক্ষেত্রে পরামিতিক সমীকরণ, পরামিতিক স্থানাঙ্ক যদি বলে, পরামিতিক স্থানাঙ্ক, তাহলে কত হবে এ টি স্কোয়ার আর হচ্ছে কত 2at, ঠিক আছে। আর পরামিতিক সমীকরণ যদি বলে তাহলে তো বুঝতে পারতে সমীকরণ এই যে এই দুটা সমীকরণ, কত এই যে এই দুটা, যে এক্স ইজ ইকুয়াল টু এ টি স্কোয়ার আর ওয়াই ইজ ইকুয়াল টু কত 2at, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার মনে হয় না হচ্ছে যে এই অধ্যায়ের আর কি থিওরি মানে আরও হয়তো বা 2-1টা জিনিস থাকতে পারে, সেগুলো আমরা হচ্ছে যে ম্যাথ করতে করতে আর কি করবো। তো আজকে একটা ম্যাথের জাস্ট টাইপ দেখাবো, দেন ওইটা করে বাকি তোমরা হচ্ছে অনেকগুলো ম্যাথ পারবা, দেন হয়তো নেক্সট দিনে বাকি ম্যাথগুলো আর কি দেখাবো, ঠিক আছে। আজকে এই অধ্যায়ের 1 নম্বর টাইপটা দেখো। তো আমার ভিডিও ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা আমি একটু চেক করে নিই, এবং আজকে অনেকক্ষণই হয়ে গেল, 51 মিনিট পার হয়ে গেছে। ওকে, সমস্যা নাই। দেখো আজকের টাইপ 1, টাইপ 1টা হচ্ছে, আমরা তো অলরেডি একটা টাইপের অঙ্ক অনেক আগে করে আসছি, একটা টাইপ না 2টা টাইপের অঙ্ক করে আসছি, মানে উপবৃত্তেরই এইচপি ইকুয়াল টু ইনটু পিএম দিয়ে, সেটা সেই প্রথম যখন কৌণিক শুরু করি ওই টাইমে আর কি করে আসছিলাম। আর আরেকটা টাইপ স্পর্শক রিলেটেড গত অধ্যায় করে আসছে, মানে পরাবৃত্তের ক্ষেত্রে যেগুলো আমি উপবৃত্তেরই করে দিয়েছিলাম একসাথে আর কি, 2টা টাইপ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আজকের টাইপটা হচ্ছে তোমাকে মনে করো বের করতে বলবে কি, যে সকল প্যারামিটার নির্ণয়, সকল প্যারামিটার মানে তুমি যত কিছু জানো। তো অল প্যারামিটার ধরো এখানে এখন সবগুলো তো চাইবে না, আমি করে দিব আর কি সবগুলা, বাকি তোমরা হচ্ছে যে নিজেরাই করে নিবা। যে দেখো একটা এক্সাম্পল আমি এরকম বলে দিলাম, যে ধরো বলে দিল এক্স স্কোয়ার ডিভাইডেড, মনে করো, আচ্ছা সরাসরি এক্স স্কোয়ার ডিভাইডেড ওটা না বলে দিয়ে একটা বইয়ের একটা অঙ্ক এরকম করে বলে দিই, যে ধরো আছে 16x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা 16x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার ইজ ইকুয়াল টু মনে করো 400। এত উপবৃত্তের অল প্যারামিটার নির্ণয় করো। ঠিক আছে, তাহলে তোমাকে কি করা লাগবে, আগে এটা কি স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যাওয়া লাগবে। তাহলে দেখো এটা সলিউশন যেভাবে শুরু করবা, 16x স্কোয়ার প্লাস হচ্ছে 25y স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 400। তাহলে কি করা লাগবে, 400 দ্বারা ভাগ করো, তাহলে কত হবে, এক্স স্কোয়ার ডিভাইডেড কত 25 আর ওয়াই স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 16 ইজ ইকুয়াল টু কত 1। তাহলে এখনও কিন্তু স্ট্যান্ডার্ড ফরম্যাটে যায় নাই। এখানে কি করা লাগবে, এক্স স্কোয়ার ডিভাইডেড কত এর উপর স্কোয়ার মানে 5-এর উপর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড কত 4-এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে তোমাকে যেটা চেক করা লাগবে যে এ বড় না বি বড়, এটার ক্ষেত্রে এ কত, এ হচ্ছে তোমার হচ্ছে 5, বি হলো কত 4, এই যে এ আর বি বের করে নিলাম, এবং এখানে কি দেখতে পাচ্ছি এ গ্রেটার দেন কত বি। তাহলে এ গ্রেটার দেন যদি বি হয় তাহলে সুন্দর করে তুমি সাইডে একটা চিত্র আঁকায় রাখবা আগে, ঠিক আছে। দেখো সাইডে ফার্স্টে হচ্ছে একটা চিত্র আঁকায় নিলাম প্রথমে, যেহেতু এ বড় মানে এ রিলেটেড আসবে আর কি, অর্থাৎ এ মানে বৃহৎ অক্ষ এক্স অক্ষের দিকেই যাবে আর কি, ঠিক আছে। তাহলে 1 নম্বর থেকে শুরু করো, এটা কেন্দ্র, আমরা কেন্দ্র কি জানি, এক্স থেকে ওয়াই থেকে যত বিয়োগ হবে, কিছু বিয়োগ হচ্ছে না মানে কত 0 0। 2 নম্বর উপকেন্দ্র, আচ্ছা তার আগে আমাকে কি বের করা লাগবে, উৎকেন্দ্রিকতা, ই এর মান তো বের করা লাগবে। তাহলে উৎকেন্দ্রিকতা ই, যেটা ই হচ্ছে কত √1 মাইনাস, দেখো একের চেয়ে ছোট ছিল কিন্তু 0 থেকে 1 এর মধ্যে, এবং এটা বড়, যেটা বড় সেটা কি তো নিচে ভাগ হবে, এটা আমি বলে দিয়েছিলাম, ঠিক আছে। তাহলে √1 মাইনাস বি স্কোয়ার বলতে কত 4 4 16, এ স্কোয়ার বলতে 25। তাহলে এখানে আসবে তোমার 25 লসগু করলে 25 থেকে 16 বাদ দিলে 9, তাহলে 3 আর নিচে হচ্ছে কত 5, তাহলে 3/5 হচ্ছে ই এর মান, এবং দেখো 3/5 কিন্তু অলরেডি এই একের চেয়ে ছোটই হচ্ছে, তাহলে এটা ই এর মান পেয়ে গেলাম। 3 নম্বর মনে করো বলে দিলে হচ্ছে যে উপকেন্দ্র, তাহলে উপকেন্দ্র আমরা কত জানি বলো দেখি, এই যে উপকেন্দ্র এখানে আর এখানে, তাহলে কত আছে প্লাস মাইনাস, কিন্তু এ
প্লাস মাইনাস এ ই জিরো আমি একবারে বলে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো, এবং এটা হচ্ছে ইকুইভ্যালেন্স টু, মানে সমতুল্য আর কি। যখন স্থানাঙ্কের এরকম সমান করে লিখবে, এখানে দুইটা ইকুয়াল না দিয়ে তিনটা ইকুয়াল দিয়ে লিখবে, তাহলে বেটার হবে আর কি। তাহলে প্লাস মাইনাস এ এর মান কত? এ এর মান হচ্ছে তোমার 5, আর ই এর মান হচ্ছে কত? 3/5 এবং 0। তাহলে একসাথে যদি এবার বলি, তাহলে এখানে 5 5 কাটাকাটি, তাহলে এটা আসবে কত? প্লাস মাইনাস হচ্ছে কত? 30। ক্লিয়ার? আমি জাস্ট একটা বলে দিব, বাকি তোমরা সব করে নিবা আর কি, যা যা আছে, ঠিক আছে। যে উপকেন্দ্র বের করলাম, ঠিক আছে, উপকেন্দ্র স্থানাঙ্ক। এরপর তোমার হচ্ছে দেখো শীর্ষবিন্দু, ঠিক আছে। শীর্ষ কত হবে? প্লাস মাইনাস a0, তাহলে এটা খুব ইজি, প্লাস মাইনাস কত? 50, ঠিক আছে। দেন 5 নম্বর, নিয়ামকের পাদবিন্দু। তাহলে নিয়ামকের পাদবিন্দু কত? প্লাস মাইনাস হচ্ছে a/e0, তাই না? তাহলে প্লাস মাইনাস a/e, তাহলে প্লাস মাইনাস a এর মান হচ্ছে 5 আর e এর মান হচ্ছে কত? 3/5, এত 0। তাহলে 3/5 মানে কত? 5টা তাহলে হচ্ছে যে উপরে উঠে যাবে, তাহলে এটা আসবে তোমার প্লাস মাইনাস হচ্ছে 5 5 25 ডিভাইডেড 3 আর হচ্ছে কত? 0, ঠিক আছে। এবার 6 নম্বরে দেখো, তাহলে আমার স্থানাঙ্কগুলো শেষ হয়ে গেল, ঠিক আছে। এবার তোমার বৃহৎ অক্ষের সমীকরণ, বৃহৎ অক্ষের সমীকরণও দেখবো, দৈর্ঘ্যও দেখবো। তাহলে বলো, বৃহৎ অক্ষটা কোনটা? এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষের সমীকরণ কত? y = 0। এবার বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 2a, তাহলে 2 গুণিত কত? 5, মানে 10 একক, ঠিক আছে। অর্থাৎ থিওরি যদি ভালো মতো পারো, এগুলো খুবই ইজি, ঠিক আছে। 8 নম্বর হচ্ছে কি? ক্ষুদ্র অক্ষের সমীকরণ। ক্ষুদ্র অক্ষের, আচ্ছা দৈর্ঘ্য আগে বের করে নিলাম। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত? 2b, তাহলে 2 গুণিত কত? 4, মানে 4 দুগুণি কত? 8 একক, ঠিক আছে। 9 নম্বরে ক্ষুদ্র অক্ষের সমীকরণ। তাহলে ক্ষুদ্র অক্ষের সমীকরণ কত হবে? ক্ষুদ্র অক্ষটা কি? y অক্ষ, তাহলে y অক্ষের সমীকরণ x = 0, ঠিক আছে। অর্থাৎ এই জিনিসগুলো আমার একদমই তোমার হচ্ছে মুখস্থই আছে, কিন্তু মানে যেগুলো হচ্ছে যে পড়ে আসলাম ওইগুলো অ্যাপ্লাই করবো আর কি, ঠিক আছে। এখানে জাস্ট মান বসাই দেবে, এ আর বি এর ফিক্সড একটা মান থাকবে, এই মানটা জাস্ট বসাই দিব। আচ্ছা 9টা গেল। তারপরে হচ্ছে 10 থেকে বলি, আর কি কি আছে বলো। আমরা তো হচ্ছে যেগুলো দেখি না, এটা হচ্ছে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, লম্বের সমীকরণ, তারপর হচ্ছে শীর্ষে স্পর্শক, তারপর হচ্ছে যে কি এদিকে আছে নিয়ামক রেখা, এগুলো দেখবো, ঠিক আছে। তাহলে 10 নম্বর হচ্ছে উপকেন্দ্রিক, আগে লম্বের দৈর্ঘ্যটুকু দেখে নিই। তাহলে দেখো, দৈর্ঘ্য মানে কত জানি? 2b² ডিভাইডেড কত? a, তাহলে 2 গুণিত b এর মান 4, 4 4 16 ডিভাইডেড কত? a হচ্ছে 5, তাহলে 32 ডিভাইডেড কত? 5, এত একক, ঠিক আছে। এরপর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তাহলে বলো, উপকেন্দ্রিক লম্বটা তোমার কি? y অক্ষের সমান্তরাল, তাহলে x = সামথিং, তাহলে প্লাস মাইনাস কত? এই ধ্রুবকটা, তাহলে x = এই কত? এখানে হচ্ছে যে a এর মান ছিল 5, এটার মান 3/5, তাহলে এটা কাটাকাটি, তাহলে তুমি কত লিখতে পারবা? তাহলে লিখতে পারবা প্লাস মাইনাস 3, তাহলে তুমি লিখতে পারবা x + -3 = কত? 0। দুটো হবে, একটা +3 দিয়ে হবে, একটা -3 দিয়ে হবে, যেহেতু দুদিকে আছে, ঠিক আছে। একসাথে লিখে দেবা, কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে 12 নম্বর, দেখো 12 নম্বর হচ্ছে তোমার শীর্ষে স্পর্শকের সমীকরণ। স্পর্শকের সমীকরণ সেটা কত? x = তাহলে প্লাস মাইনাস a, তাহলে a এর মান কত? x + -5 = 0, ঠিক আছে। তারপরে তুমি পাবা হচ্ছে 13 নম্বর, তোমার হচ্ছে নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ কি জানি? x = কনস্ট্যান্ট, তাহলে x = কত? প্লাস মাইনাস a/e, ঠিক আছে। যেহেতু a বড়, ওই কারণে এভাবে আসতে আছে, ঠিক আছে। তাহলে x = প্লাস মাইনাস e মানে কত? x = প্লাস মাইনাস হচ্ছে a/e হচ্ছে 5, আর এটা হচ্ছে 3/5, তাহলে কত হয়ে গেল? প্লাস মাইনাস 25/কত? 3। তাহলে যদি এদিকে পার করে নিই, তাহলে 3x + -25 = 0, তাহলে এখানে প্লাস দিয়ে একটা, মাইনাস দিয়ে একটা, ঠিক আছে। এরপরে তোমার হচ্ছে কত গেল? 13, তাহলে হচ্ছে 14 নম্বর। এরকম চাইতে পারে যে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাহলে কত হতে পারে বলো দেখি? 2ae, তাহলে 2 গুণিত 5 গুণিত 3/5, তাহলে কত? এটা কাটাকাটি, তাহলে 3 দুগুণি কত? 6, এত একক। বা এরকমও বলে দিতে পারে তোমার হচ্ছে যে কি নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। অর্থাৎ এরকম করে অনেকগুলাই চাইতে পারে আর কি। তোমরা অনেক কিছু দেখে নিবা আর কি, ঠিক আছে, যেগুলো আর কি বইয়ে দিবে ওই অনুযায়ী। আমি সবগুলো একসাথে বলে দিলাম। আচ্ছা এটাও লিখে দিই, এটা তখন আবার এটা রাগ করবে আর কি না বললে। নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। তাহলে কত? 2a/e,
ঠিক আছে, তাহলে 2 গুণিত 3 আর হচ্ছে 5, আর এটা হচ্ছে 3/5, তাহলে এটা কত, 5 5 25, 25 2 50, তাহলে 50 বাই হচ্ছে কত 3 এত একক। ঠিক আছে, এবারে আরেকটা জিনিস এখানে অ্যাড করে দেবো, 16টাই দিচ্ছে আর দিব না আর কি। ঠিক আছে, সেটা হচ্ছে পরামিতিক সমীকরণ। ঠিক আছে, দেখো তাহলে এটার পরামিতিক সমীকরণ মানে স্থানাঙ্ক কত হবে, স্থানাঙ্ক পাইলে তো সমীকরণ হয়ে যাবে। পরামিতিক স্থানাঙ্ক, পরামিতিক স্থানাঙ্কটা কী হবে বলো দেখি। পরামিতিক স্থানাঙ্ক আমরা কি পড়ে আসলাম, যে এ cos থিটা আর কত বি sin থিটা, তাহলে এ হচ্ছে তোমার 5, তাহলে 5 cos থিটা আর 4 sin থিটা, শেষ। ঠিক আছে, তাহলে আপাতত আজকের লেকচার এখান পর্যন্তই, কারণ হচ্ছে তোমার আজকের ভিডিও অনেক লেন্দি হয়ে গেছে আর কি। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে দেখো, আমরা নেক্সট ভিডিওতে তোমরা আর কি বাসে আগে যে কাজটা করবা, যে এই রিলেটেড যেগুলো ম্যাথ আছে প্রথম দিকে আর কি, উপবৃত্তের যে কোনো বই আর কি, যে কোনো বইয়ে তোমরা দেখো প্রথম দিকে দেখবা যে হচ্ছে যে বলে দিল যে কোনো একটা সমীকরণ এখান থেকে বলে দিল, মানে এটা একটা উপবৃত্তের সমীকরণ, দেন বলে দিল এটা হচ্ছে মানে যে কোনো প্যারামিটার নির্ণয় করো, ধরো হতে পারে সেটা বলতে পারো উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করো, বা 2-3টা বলবে, একসাথে তো এতগুলো বলবে না। তো তোমার প্রথমে প্রায় 4-5টা অঙ্ক হচ্ছে যে এই টাইপ 1 দিয়েই হবে আর কি। ঠিক আছে, তো আপাতত এতটুকু করো, আর নেক্সট লেকচারে এই টাইপেরই আরও 2-1টা অঙ্ক বাদ আছে, আমাকে হচ্ছে আগে খোঁজা লাগবে যে উপবৃত্তের সমীকরণ হয় কি না, দেন হচ্ছে যে বাকিগুলো বের করা লাগবে, এটাও দেখবো। দেন আমার আরও যেগুলো আর কি উপবৃত্তের সমীকরণ রিলেটেড যে কিছু হয় এগুলা বলে অধ্যায়গুলো শেষ হবে আর কি। ঠিক আছে, আজকের ভিডিও এখান পর্যন্ত, আল্লাহ হাফেজ।